নমস্কার বন্ধুরা, আমি আবার এসেছি আর একটা নতুন গল্প নিয়ে। তোমরা কেউ লাইক করছো না। আমার গল্প শুনছো কয়েকজন, কিন্তু কেউ লাইক করছো না। কেন? তোমাদের কি গল্প ভালো লাগে না? একটা লাইক করো, একটু শেয়ার করে দিও। আর যারা একবার সাবস্ক্রাইব করেছো তারা আবার যেন দুবার সাবস্ক্রাইব করে দিও না, তাহলে আনসাবস্ক্রাইব হয়ে যাবে। নতুন যারা দেখছো তারা সাবস্ক্রাইব করো। একটু আমার গল্পগুলো লাইক করো প্লিজ। আজকে আবার একটা রূপকথার গল্প নিয়ে এসেছি। এক বীর রাজপুত্রের গল্প, বুদ্ধিমান এবং বীর। শোনো তাহলে গল্প। একটা দেশ ছিল, রাজ্য ছিল। সেই রাজ্যের নাম ছিল মহানগর। মহানগরের রাজার একমাত্র কন্যা ছিল রূপমতি। রূপমতি খুব সুন্দরী ছিল। পদ্ম পাতার মতো গায়ের রং, পটল চেরা চোখ, ঘন মেঘের মতো চুল। যেমন সে সুন্দরী, তেমনি তার মিষ্টি স্বভাব। প্রজারা তাকে খুব ভালোবাসে। রূপমতির বয়স হয়েছে, এবার বিয়ের ব্যবস্থা করতে হবে। রাজা অনেক চিন্তা করলো কোথায় সুপাত্র পাওয়া যায়। শেষে অনেক চিন্তা ভাবনা করে মন্ত্রীর সাথে পরামর্শ করল। মন্ত্রী বলল, মহারাজ, এক কাজ করুন, একটা স্বয়ম্বর সভা করুন। স্বয়ম্বর সভায় রাজকুমারী যাকে পছন্দ করবে তার সাথে রাজকুমারী বিয়ে দিয়ে দেওয়া হবে। তখন রাজা করলেন কি, স্বয়ম্বর সভা ডাকলেন। অনেক বড় বড় দেশের রাজারা এলো, রাজকুমাররা এলো। সেখানে একটা ছোট দেশের রাজকুমারও এসেছিল, তার নাম অমিয় কুমার। রাজকুমারী রূপমতি তাকেই পছন্দ করলেন এবং তার গলায় মালা দিলেন। এটা তিনটে রাজকুমারের পছন্দ হলো না। তারা বলল, আমরা এত বড় বড় দেশের রাজা, এক রাজার পুত্র আমাদেরকে পছন্দ করলো না, একটা ছোট দেশের রাজপুত্রকে পছন্দ করলো, আমরা রাজকুমারীকে হরণ করে নিয়ে যাব। নিয়ে সুযোগ খুঁজতে থাকলো। এদিকে অমিয় কুমারের সাথে রাজকুমারী রূপমতির ধুমধাম করে বিয়ে হয়ে গেল। প্রজারা সবাই খুব আনন্দ করল। রাজা বললেন, দেখো অমিয় কুমার, আমার রাজ্যটা তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি এই রাজ্যের রাজা হও। অমিয় কুমার বলল, না মহারাজ, আপনি যতদিন আছেন এই রাজ্য শাসন করুন, আমি আমার ছোট দেশ, ছোট রাজ্য, সেটাই শাসন করব। বলে রাজা তো পালকি ফালকি সাজিয়ে রাজকন্যাকে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিলেন। অমিয় কুমার ঘোড়ায় চড়ে চললেন, তার সঙ্গে অনেক সেপাই শান্তিও দিয়ে দিলেন। এদিকে অমিয় কুমারের রাজ্যে যেতে গেলে একটা ঘন বন পড়ে। সেই ঘন বনে আসার সময় ঢুকেছে জাস্ট, নিয়ে ঘন বনটা পেরোবে, সেই সময় সেই তিন রাজপুত্র ওখানে লুকিয়েছিল, তারা ওদের ওপর আক্রমণ করে দিল। অমিয় কুমারও বীর, যুদ্ধ করতে লাগলো। এই যুদ্ধ দেখে রাজকুমারী অজ্ঞান হয়ে গেল। তিন রাজপুত্রের সঙ্গে অমিয় কুমার বীর বিক্রমে যুদ্ধ করতে লাগলো। এদিকে ওই বনে একটা রাক্ষস এসেছিল। সে তো রাজকুমারীকে দেখে, এদের যুদ্ধ দেখছে, রাজকুমারী অজ্ঞান হয়ে আছে দেখে রাজকুমারীকে কাঁধে করে নিয়ে চলতে শুরু করলো। এদিকে রাজপুত্ররা যুদ্ধ করতে করতে সেটা দেখে সবাই যুদ্ধ থামিয়ে দিল। তখন তিন রাজকুমার বলল, আরে আমরা তো এই রাজকুমারীর জন্যই এসেছি, তাকে যদি রাক্ষস তুলে নিয়ে যায় তাহলে আমাদের কি লাভ, চল আমরা দেশে ফিরে যাই। বলে তারা ফিরে গেল। অমিয় কুমারের সৈন্য সামন্তরা বলল, মহারাজ, রাজপুত্র, আপনি দেশে ফিরে চলুন, সেখানে মহারাজের সঙ্গে কথাবার্তা বলে আমরা সৈন্যবাহিনী নিয়ে আক্রমণ করতে যাব। তখন রাজপুত্র বলল, অনেক দেরি হয়ে যাবে, আমার স্ত্রীকে বাঁচাতে আমাকেই হবে। বলে রাজপুত্র সঙ্গে সঙ্গে সেই ঘোড়ায় চড়ে চলল। এদিকে রাক্ষস সেই নীল পর্বত পেরিয়ে কোথায় উধাও হয়ে গেল, দেখতেই আর পেল না রাজকুমার। তবুও চললেন নীল পর্বতের দিকে। নীল পাহাড়ের উপরে উঠে রাজপুত্র দেখতে পেল একটা তেপান্তরের ধুধু প্রান্তর। রাক্ষসের আর কোনো চিহ্ন মাত্র নেই। রাজপুত্র করল কি, সেই তেপান্তরের ধুধু প্রান্তরই পার হওয়ার চেষ্টা করতে লাগলো। কিছু দূর যাওয়ার পর দেখতে পেল প্রান্তরের মাঝখানে মাটির তলায়
অর্ধেকটা একটা দৈত্য পোঁতা আছে, আর তার হাত দুটো লোহা দিয়ে বাঁধা, শিকল দিয়ে। রাজপুত্র তাকে দেখে বলল, তুমি কে? তখন সে বলল, আমি দৈত্য। এই তেপান্তর মাঠের পাশে যে বনটা আছে সেই বনটা আমার রাজত্ব, আমি ওখানে রাজত্ব করি। তখন রাজপুত্র বলল, তোমার এরকম হলো কি করে? তখন দৈত্য বলল, কয়েকটা রাক্ষস এসেছিল, এসে আমার বনের হরিণদের মারছিল, তাই আমি তাদের সঙ্গে যুদ্ধ করেছি, কিন্তু পারিনি তাদের সঙ্গে। তারা আমাকে এখানে বেঁধে রেখে গেছে আর বলে গেছে এসে আমাকে ওরা নিয়ে যাবে, আমাকে খেয়ে নেবে। তখন রাজপুত্র বলল, তাহলে উপায়? তখন দৈত্য বলল, তুমি আমাকে মুক্ত করে দাও। তখন রাজপুত্র বলল, হ্যাঁ, আমি তোমাকে মুক্ত করি আর তুমি আমাকেই খেয়ে নাও। তখন দৈত্য বলল, না না, যে আমার উপকার করে আমি তার উপকার করি। তখন রাজপুত্র করলো কি, দৈত্যকে মুক্ত করে দিল। দৈত্য তাকে নিজের বনে নিয়ে গেল, গিয়ে তার সব কথা শুনল রাজপুত্রে। তখন রাজপুত্র বলল, রাক্ষসরা কোথা থেকে আসে, থাকে কোথায়? দৈত্য বলল, সে তো আমি জানি না, তবে ওরা কিছুদিন পরে আসবে, তাহলে তুমিই দেখতে পাবে ওরা কোথা থেকে আসছে, কোথায় যাচ্ছে। বললো, ঠিক কথা। দৈত্য বলল, চলো, সামনে লাল পাহাড় আছে, যেখানে রাক্ষসরা যেতে পারে না, ওখানে রাক্ষসদের অভিশাপ আছে, লাল পাহাড়ে ওরা যেতে পারে না। তুমি চলো, ওই লাল পাহাড়ে আমরা বসি, ওখান থেকে আমরা দেখতে পাবো। তো দৈত্য আর রাজপুত্র সেই লাল পাহাড়ের ওপর বসে রইল। কিছুদিন পর দেখা গেল রাক্ষসরা দল বল নিয়ে হইচই করে আসছে, ধুলো উড়িয়ে। এসে তেপান্তরের মাঠে দৈত্যকে দেখতে না পেয়ে তার বন তছনছ করে দিল, করে আবার ঝড়ের গতিতে চলে গেল সমুদ্রের ধারে। সেখানে তাদের জাহাজ বাঁধা ছিল, সেই জাহাজে করে তারা কোথায় চলে গেল। তখন রাজপুত্র বলল, এই যা, ওরা তো চলে গেল, আমি তো দেখতেই পেলাম না ওরা কোথায় গেল, আমি এবার রাক্ষসপুরী খুঁজবো কোথায়? সরি। মনের দুঃখে রাজপুত্র বনের ধারে একটা সরোবরের ধারে বসেছিল। এই সময় দেখলো একটা বাজ পাখি একটা মাছকে ছোঁ মেরে নিয়ে উড়ে যাচ্ছে। তখন রাজপুত্র মাছটাকে বাঁচানোর জন্য একটা ঢিল নিয়ে বাজ পাখির দিকে ছুঁড়ে মারল, একদম টিপ করে গিয়ে বাজ পাখির গায়ে লাগলো, মাছটা পড়ে গেল। তখন বাজ পাখি রেগে মেগে এসে বলল, তুমি আমার খাবার খেড়ে নিলে কেন? তাহলে তোমার মাংস দাও আমাকে খেতে, তুমি আমাকে ক্ষুধার্ত ছেড়ে দিলে। তখন রাজকুমার বলল, ঠিক আছে, আমার শরীরে যত মাংস আছে তুমি যতটা দরকার নিয়ে নাও, কিন্তু কোনো নিরীহ প্রাণীকে আমি মারতে দেবো না। তখন বাজ পাখি সন্তুষ্ট হয়ে বলল, ঠিক আছে, তোমাকে ছেড়ে দিলাম, যদি তোমার কোনো উপকারে লাগি আমাকে স্মরণ করবে, আমাকে একবার ডাকবে, আমি ঠিক এসে যাব। বলে বাজ পাখি উড়ে গেল। বাজ পাখি চলে যাবার পর সরোবর থেকে বেরিয়ে এলো মৎস্যরাজ আর মৎস্যরানী। মৎস্যরাজ বলল যে, তুমি আমার যে মাছটাকে বাঁচালে সে আমাদের ছেলে, তাই জন্য তোমার কি উপকারে আসতে পারি? তখন রাজপুত্র তাদের সব কথা বলল। তখন মৎস্যরানী করলেন কি, একটা আংটি দিলেন, বললেন, এই আংটিটা যদি তুমি পরো তাহলে তুমি অদৃশ্য হয়ে যাবে। আর মৎস্যরাজ বললেন, ওই সমুদ্র পেরোনোর জন্য আমার কাছে একটা বুদ্ধি আছে। ওই সমুদ্রে দুইটি তিমি মাছ থাকে, জয় বিজয়, আমার খুব বন্ধু, তোমাকে আমি সেখানে নিয়ে গিয়ে জয় বিজয়ের সাথে পরিচয় করিয়ে দিতে পারি, তারা তোমাকে রাক্ষসপুরী পৌঁছে দেবে। তারপর দৈত্যের পিঠে কাঁধে চেপে মৎস্যরাজ আর অমিয় কুমার গিয়ে পৌঁছলো সমুদ্রের ধারে। মৎস্যরাজ ডাকলো জয় বিজয়কে, জয় বিজয় এলো। তখন অমিয় কুমারকে তাদের পিঠে বসিয়ে মৎস্যরাজ বলল, এই রাজপুত্রকে তোমরা রাক্ষসপুরী পৌঁছে দিও। এদিকে রাক্ষসপুরীতে কি হয়েছিল জানো? রাজকন্যাকে নিয়ে সেই যে রাক্ষস গেছিল রাক্ষসপুরীতে, সেখানে গিয়ে তো সবাই হইচই করছিল রাজকুমারীকে খেয়ে নেবে বলে। কিন্তু তখন রাক্ষস রানী এসে বলেছিল, না না, একে আমি পুষবো, আমার মেয়ের মতো এ থাকবে, তোমরা কেউ একে খেতে পারবে না, বলে তাকে একটা ঘরে বন্দি করে রেখেছিল। তখন রাজকন্যা বলেছিল, আমি আমার দেশে যেতে চাই, কি করে যাব? রাক্ষস রানী বলল, সেটা হবে না, তুমি এখান থেকে বেরোলেই রাক্ষসরা তোমায় খেয়ে নেবে, তুমি এখানে নিশ্চিন্ত থাকো, নিরাপদে থাকতে পারবে, তুমি এখানে যা দরকার সব পেয়ে যাবে। ভালো কথা, সেখানে বন্দিনীর মতো রাজকুমারী ছিল। এদিকে অমিয় কুমারকে নিয়ে দুই তিমি মাছ 3 দিন 3 রাত পরে পৌঁছলো রাক্ষসপুরীতে। রাক্ষসপুরীতে পৌঁছে তিমি মাছ দুটো অমিয় কুমারকে নামিয়ে চলে এলো।
এবারে অমিয় কুমার রাক্ষসপুরীর সিংহ দরজার কাছে গেল। সে বিরাট বড় সিংহ দরজা, সেখানে দুটো পাহারায় দুটো সৈন্য দাঁড়িয়ে আছে, দুটো রাক্ষস সৈন্য। তখন রাজকুমার কি করলো, আংটিটা পরে নিল। রাজকুমার অদৃশ্য হয়ে গেল। এইবারে গিয়ে দেখছে এত বড় দরজা তো পার হওয়া তার সামর্থ্য নেই, আর দেওয়ালগুলো এত পিচ্ছিল যে দেয়াল ডিঙিয়েও যেতে পারবে না। কি করবে তাহলে? তখন ও করলো কি, একটা রাক্ষসের পেটের মধ্যে একটা তলোয়ারের খোঁচা দিল। তখন সেই রাক্ষসটা তার অন্য রাক্ষস সঙ্গীকে বলছে, এই তুই আমায় পেটে খোঁচা মারছিস কেন রে? তখন সে বলছে, আমি কিছু করিনি। তারপর সেই যে রাক্ষসটা বলেছিল আমি কিছু করিনি, তার পেটে একটা খোঁচা মারলো। তখন সে বলল, বললাম না আমি কিছু করিনি, তুই আমাকে খোঁচা মারছিস কেন? নিয়ে দুজনের লড়াই শুরু হয়ে গেল। লড়াই শুরু হতে ফটকের দরজা খুলে গেল, রাক্ষস সেনাপতি বেরিয়ে এলো লড়াই মেটানোর জন্য। সেই ফাঁকে রাজপুত্র ঢুকে গেল। এদিকে রাজপুত্র ঢুকে রাজপ্রাসাদের চতুর্দিকে দেখছে কত রাজপুত্র রাজকন্যা বন্দী হয়ে আছে, কিন্তু সে রূপমতিকে দেখতে পেল না। সে এদিক ওদিক সেদিক ঘুরতে 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 সেই রাক্ষস রানীর মহলে গিয়ে পৌঁছল। সেখানে গিয়ে দেখলো সোনার পালঙ্কে রূপমতি বসে আছে। সে তখন দেখলো যখন আশেপাশে কেউ নেই, সে রূপমতির ঘরে গিয়ে আংটিটা খুলে ফেলল। তখন রূপমতি তো অমিয় কুমারকে দেখে খুব খুশি হলো। অমিয় কুমার বলল, তুমি থাকো, আমি উপায় বার করে তোমাকে উদ্ধার করে নিয়ে যাব। বলে অমিয় কুমার আবার আংটিটা পরে নিল, আবার অদৃশ্য হয়ে গেল। এদিক ওদিক সেদিক ঘুরে 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 রাক্ষস রাজের মহলে গিয়ে অমিয় কুমার ঢুকলো। সেখানে রাক্ষস রাজ গল্পের ছলে তার লোকেদের বলছে মজা করে, আমাদের প্রাণ তো কেউ নিতে পারবে না, আমরা তো সেরা সর্ববীর, আমাদের তো কাটলেও মরবো না, মারলেও মরবো না, কিছুতেই মরবো না, আমাদের প্রাণ তো লাল টুনটুনিতে আছে, কেউ তো জানে না, ওই যে গম্বুজ আছে, গম্বুজের ভেতরে লাল টুনটুনি আছে, তাকে মেরে ফেললে তবেই আমরা মরবো। এরকম সব গল্প করছিল। রাজপুত্র সব শুনে নিল, নিয়ে করলো কি, অদৃশ্য হয়ে পরের দিন সকালবেলায় সে গম্বুজের দিকে গেল। সেখানে দেখলো সে অনেক রাক্ষস রয়েছে, কিন্তু অনেক রাক্ষস থাকলে কি হবে, তারা তো আর ওকে দেখতে পাচ্ছে না। ও আবার সবাইকে এর ঘাড়ে ওর ঘাড়ে পা দিয়ে দিয়ে গম্বুজে উঠে যাচ্ছে, কিন্তু কেউ তো দেখতে পাচ্ছে না ওকে। ভাবছে আমার পিঠে এ মারলো, ও ভাবছে আমার পিঠে মারলো, নিয়ে সব রাক্ষসে মিলতে ঝগড়াঝাটি হতে শুরু করে দিল। এদিকে এর পিঠে ওর পিঠে পা দিয়ে দিয়ে রাজকুমার উঠে গেল গম্বুজের ওপর। উঠে গিয়ে গম্বুজের ভেতর থেকে লাল টুনটুনিটা বার করে তাকে মেরে ফেলল। ব্যাস, মারার সাথে সাথে সব রাক্ষসদের হম্বি তম্বি সব স্তব্ধ হয়ে গেল। রাক্ষসরা সব গম্বুজ থেকে সব টপ 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 করে পড়ে মাটিতে পড়ে গেল, মরে গেছে তো। তারপর রাজকুমার নেমে এলো, নেমে এসে রাজকুমারীর কাছে গেল। রাজকুমারীকে নিয়ে সে আবার এলো সমুদ্রের ধারে, এসে জয় বিজয়কে ডাকলো, সে আবার সমুদ্র পার করে দিল। এইভাবে সে দৈত্যর সঙ্গে দেখা করলো, মৎস্যরাজের সঙ্গে দেখা করলো, করে ঘোড়ায় চড়ে চলে এলো নিজের রাজ্যে রাজকুমারীকে নিয়ে। তো সবাই তখন হই হই করতে লাগলো, আনন্দ করতে লাগলো রাজকুমারীকে সে ফিরিয়ে এনেছে বলে। তারপরে অমিয় কুমার আর রাজকুমারী রূপমতি একসাথে সংসার করতে লাগলো। আর সেই আংটিটি রাজকুমার যত্ন করে নিজের মহলে লুকিয়ে গোপনে সিন্ধুকে রেখে দিয়েছিল। সেই আংটিটি তো খুব মূল্যবান তার কাছে, মৎস্যরানী দিয়েছিল। তাহলে আমার গল্পটা ফুরালো। এবার তোমাদের কাজ হলো আমার গল্পটা শেয়ার করে দেওয়া। হিংসা দেশ কিচ্ছু শেয়ার করো না, শুধু আমার গল্পটাই শেয়ার করো, কেমন? আর এই গল্প থেকে শিখলে তো বীর হলে, মহান হলে, সৎ হলে সব মানুষের কাছেই সম্ভব সমস্ত কাজ করা নিরাপদে। কিন্তু আজকালকার দিনে তো সৎ মানুষ, বীর মানুষ থাকলেও তারা সফলতা পায় না, কারণ পরিস্থিতি এমন। তবুও তার মধ্যে যতটা ভালো থাকা যায় তাই চেষ্টা করা উচিত, তাই না? টাটা, আজকে তবে আসি।